পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবারে চমকের কোনো অভাব নেই, তবে বিধানসভা নির্বাচনের আঁচটা যেন এখনো সেভাবে আমাদের কারোর শরীর স্পর্শ করছে না। অবশ্য শান্ত, রক্তশূন্য, হিংসামুক্ত ভোটই আমাদের সকলের কাম্য, কিন্তু এতদিন পশ্চিমবঙ্গের যে কটা ভোট আমরা দেখেছি তাতে এই শব্দগুলো শুনলে এখন আর হাসি পায় না। এবার ভোটটা একটু অন্যরকম। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এবারের ইস্যুগুলিও একটু অন্যরকম। আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি দুটো দল, তৃণমূল কংগ্রেস যারা প্রায় 15 বছর ধরে ক্ষমতা ভোগ করে চলেছে, অন্যদিকে ক্ষমতায় আসার জন্য উদ্গ্রীব ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। দুজনেই ওভার কনফিডেন্ট, তারা ক্ষমতায় আসছেই। তৃণমূল কি বলছে? তৃণমূল চতুর্থবারের জন্য আবার ফিরে আসবে এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবেন। এটা চন্দ্র সূর্য ওঠার মতোই নাকি সত্যি, সুতরাং এটা নিয়ে কোনো সংশয় বা মনের দ্বিধা না রাখাই ভালো। এবং তৃণমূল কংগ্রেস অলরেডি বলেই দিয়েছে যে আর সব কিছু হতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিতে কোনোদিনও হারতে পারে না। এটা সেই কনফিডেন্স, 34 বছরের কনফিডেন্স। অন্যদিকে বিজেপির কনফিডেন্স লেভেলও কিন্তু কম নয়। তাদের ভাবসাব এরকম, তৃণমূল কংগ্রেস সরে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। 4 তারিখ এলে শুধু ঘোষণাটুকু করবার বাকি, কিন্তু তারা প্রায় ক্ষমতায় এসেই গিয়েছে। কিন্তু ভোটের অঙ্কে, ভোটের হিসেবে মানুষ কি ভাবছে, মানুষ কি করবে, সেটা কিন্তু খুব ধোঁয়াশার মধ্যে রয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের নির্বাচনে এর আগে প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা রেখে থাকেন, আপনি দেখবেন অন্যবারের ভোটের তুলনায় এবারের মানুষ কিন্তু খুব চুপচাপ। মানুষ কি করবে সেটা যেন সে জানতে দিতে চাইছে না। সে শাসক দলের পক্ষে ভোট দিয়ে আবার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনবার জন্য মনস্থির করেছে, নাকি তৃণমূল কংগ্রেসকে সরিয়ে বিজেপিকে আনবার জন্য মনস্থির করেছে, এই বিষয়টা শুধু ব্রহ্মাই জানেন। ক্ষমতায় কে আসবে, কে যাবে, কে থাকবে সেগুলো অন্য ব্যাপার, কিন্তু ভোটের আগের মজাটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে পুরোপুরি শুরু হয়ে গিয়েছে। পারস্পরিক কাদা ছোড়াছড়ি থেকে শুরু করে নতুন নতুন প্রচারের চমক, কোনো কিছুই পিছিয়ে নেই এই পশ্চিমবঙ্গে। তবুও বলতেই হচ্ছে এবারের ভোটটা কেমন যেন অন্যরকম। ভোটের আগে যে ধরনের উত্তাপ চড়ে, এবার ভোটের আগে যেন সেই ধরনের উত্তাপ চড়ছে না। এর কারণ কি সেটা বিশ্লেষণ করলে দেখা যাবে যে বিগত বছরগুলোতে যে ভোটগুলো আমরা দেখেছি এবং তাতে বহু মানুষের রক্তক্ষরণ, হানাহানি হয়েছে, তাতে সাধারণ মানুষ এখন অনেকটাই এই রাজনৈতিক পরিসর থেকে দূরে সরে যেতে চায়। আপনাদের একটা উদাহরণ দিই। আপনারা প্রতি বছর ভোট এলেই দেখবেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো খুব ক্রাউডেড এলাকাতে ঘুরে বেড়ায়। আজকে বড়বাজার, কালকে ধর্মতলা, পরশু কফি হাউস, একদিন কলেজ স্ট্রিট, কোনোদিন যাদবপুর। বিভিন্ন জায়গায় মানুষের মুখে মুখে মাইক ধরে এবং জিজ্ঞাসা করে আপনার পছন্দের প্রার্থীকে, আপনার সরকারের ওপর কোনো ক্ষোভ বিক্ষোভ আছে কিনা, নাকি আপনি চাইছেন এই সরকারই আবার আসুক। এই ছবিটা এবারও দেখা যাচ্ছে, কিন্তু আপনি দেখতে পাবেন এবারে মানুষকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সেখানে মানুষ খুব বেশি উত্তর দিতে চাইছেন না। মানুষ কিন্তু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। অনেকেই কি বলছেন, আমি পলিটিক্সে লেস ইন্টারেস্টেড। দেখুন, আমার কাছে বিষয়টা দুদিক দিয়ে খুব অ্যালার্মিং। একটা বিষয় হলো, আপনি যদি রাজনীতিতে ইন্টারেস্ট নাই নেন, তাহলে রাজনীতিও আপনাকে কোনো মূল্য দেবে না। অর্থাৎ এই যে রাজনৈতিক পরিসর যার দ্বারা পুরো দেশটা চলছে, তার কাছেও আপনার জীবনের, আপনার চাহিদার মূল্য কানাকড়িও থাকবে না। তাই এমন ধরনের সরকার আসবে, তারা এমন ধরনের কাজকর্ম করবে যাতে আপনার কি হলো না হলো সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকবে না। তাই প্রতিটা সুস্থ নাগরিকের সামান্য হলেও রাজনীতি নিয়ে ভাবা উচিত। যারা যারা এই ধরনের কথা বলেন, আমার কোনো অভিমত নেই, আমি ঠিক পলিটিক্সটা বুঝি না, তারা ব্যক্তিগত জীবনে কম রাজনীতি তো করেন না, কিন্তু ভোটের সময় মুখে মাইক ধরলেই তারা স্পিকটি নট। অন্যদিকে আর একটা বড় অ্যালার্মিং বিষয় হলো, এই স্পিকটি নট হওয়ার কারণটা কি? ভয়। আপনার রাজনৈতিক মত প্রচার হয়ে গেলে আপনি টার্গেট হয়ে যাবেন। ক্ষমতায় জিতে আসবার পর শাসক দল আপনাকে ছিঁড়ে খাবে। দ্বিতীয়টা কিন্তু খুব যুক্তিযুক্ত, আর সেটা যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের বাঙালিরা যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, উদার মানসিকতা, মুক্ত পরিবেশ এসব নিয়ে গর্ব করেন, সেগুলো স্রেফ ফাঁকা আওয়াজে পরিণত হবে না তো। যেখানে ভোটের আগে সাধারণ মানুষ সরকারের কাছ থেকে কি পেয়েছে বা কি পায়নি সেই হিসেব করে দুটো কথা বলতে পর্যন্ত ভয় পাচ্ছে, সেখানে গণতন্ত্র নিয়ে বড় বড় লেকচারবাজি করাটা হাস্যকর নয় কি? পশ্চিমবঙ্গের ভোটে সব থেকে ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে বিজেপি এবং তৃণমূল একটা ইস্যুকে তুলে নিয়েছে, সেটা হলো এসআইআর। এসআইআরকে পাখির চোখ করে একদিকে বিজেপি নিজের মতন করে গুটি সাজিয়েছে, অন্যদিকে তৃণমূল নিজের মতন করে গুটি সাজিয়েছে।
এসআইআর নিয়ে মানুষ কি ভাবছে, সেখানে মানুষের কতটা স্বার্থ জড়িত, মানুষের আদৌ কোনো উপকার হলো কিনা, নাকি এসআইআর না হলেই ভালো হতো, এই বিষয়গুলো নিয়ে মানুষ যতটা না সরব, রাজনৈতিক দলগুলো তার থেকে বেশি সরব। স্বাভাবিকভাবেই তাই হয়। মানে এই গণতন্ত্র আমরা আমাদের ভালো মন্দ, কোনটা দরকার কোনটা প্রয়োজনীয়, এগুলো বোঝার আগেই রাজনৈতিক দলগুলো বেশ চোখ পাকিয়ে তেড়ে এসে আমাদের বলে, আরে এটা আপনার দরকার মশাই, আপনি বুঝতে পারছেন না, আজকে না হলেও আজ থেকে 100 বছর পর এটাই আপনার কাছে জরুরি। 100 বছর পর আদৌ আমি থাকবো কিনা, আমার কাছে 100 বছর পর কোনটা জরুরি, আমার বর্তমান ঝাপসা হয়ে যাচ্ছে, ভবিষ্যতের আমার কোনটা প্রয়োজন সেটা নিয়ে এখন দস্তুর হয়ে ওঠার দরকার আছে কিনা, এগুলো বিচার করতে যদি আপনি যান, সঙ্গে সঙ্গে আপনি রাজনৈতিক দলগুলোর চক্ষুশূল হয়ে যাবেন। এসআইআর যে কতটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া তাতে কারোর কোনো সন্দেহ থাকতেই পারে না। আমাদের দেশের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণ এবং জনসংখ্যার সঠিক বিবরণের জন্য এসআইআর অপরিহার্য ছিল। এটা বলার জন্য আপনি আমাকে তৃণমূল, বিজেপি যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু যেটা সত্যি দাদা সেটা তো বলতেই হবে। কিন্তু গোল বাঁধলো এই এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলোকে কতটা ফায়দা তুলতে পারে সেই বিষয় নিয়ে। প্রথমেই তৃণমূলের কথায় আসি। তৃণমূল প্রথম থেকেই বলে আসছিল কি, এসআইআর আসলে হচ্ছে এনআরসি, মানে ঘুরপথে নিয়ে আসার চেষ্টা এনআরসিকে। এসআইআর করলে কি হবে? এসআইআর করলে মুসলমানদের এই দেশ থেকে বা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়ন করা হবে, মুসলিম ভোট কেটে দেয়া হবে। এমনিতেই মুসলমানরা তো আর বিজেপিকে খুব বেশি ভোট দেন না, মানে দেনই না, তাদের ভোটটা সিকিউর করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কিছুদিন পরেই তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোটটা সিকিউর করতে গিয়ে দেখলো হিন্দু ভোট অনেকটাই বিজেপির দিকে চলে গিয়েছে। এখন পশ্চিমবঙ্গের পুরোপুরি হিন্দু ভোট যদি পুরো বিজেপির দিকে চলে যায়, তখন আবার বিপদ আছে। তখন কিন্তু তারা এসআইআর এ বাতিল হয়ে যাওয়া মানুষের মধ্যে বেশিরভাগই হিন্দু, এই বিষয়টাকে সামনে নিয়ে এসেছে। এবার দেখুন, এখনো পর্যন্ত এসআইআর নিয়ে বিজেপির স্পষ্ট বক্তব্য হচ্ছে প্রচুর বেনেজল তৃণমূল কংগ্রেস ঢুকিয়েছে। এসআইআর প্রক্রিয়া হচ্ছে তাদের বাদ দেয়া। প্রচুর অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, তারা সব এসে বসে রয়েছে, তাদেরকে বাদ দেয়া হবে। তার সঙ্গে সঙ্গে বিজেপি আবার কৌশলে বলছে যে বাংলাদেশের সংখ্যালঘু যারা আছেন তাদেরকে প্রথমে এসআইআর করে চিহ্নিত করে নাগরিকত্ব দেওয়া হবে, মানে হিন্দুরা, কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠরা নাগরিকত্ব পাবেন না। এখানে আর বলে দেওয়ার দরকার নেই কাদের কথা তারা বলছেন। তারা কিন্তু স্পষ্ট একটা কথা বারবারই বলে দিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘু, অর্থাৎ স্বাভাবিকভাবেই তারা হিন্দুদের কথা বলেছেন, বা আরো মাইনরিটিস রয়েছে, খ্রিস্টানদের কথা বলেছে, শিখদের কথা বলেছে, তাদের এই দেশ থেকে কখনোই বিতাড়িত করা যাবে না। মূলত মুসলিম জনসংখ্যাকেই টার্গেট করা হচ্ছে। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে এগুলো স্রেফ বাজে কথা, বিজেপি হিন্দুদেরকেই বেশি তাড়াবে। বিশেষ করে যখন এসআইআর এর 91 লক্ষ মানুষের নাম বাদ গেল, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজন দুরকম ভাবে বিষয়টাকে আমাদের সামনে প্রেজেন্ট করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিলেন যে সংখ্যা নাম বাদ গেছে তার মধ্যে 63% হিন্দু, বাকি 33% মুসলমান। অর্থাৎ তিনি এটা বুঝিয়ে দিলেন, হিন্দুরা তোমাদের বেশি নেচে লাভ নেই, তোমাদের নামই বেশি বাদ গিয়েছে। অন্যদিকে মমতা ব্যানার্জি বললেন, আমি শুনতে পাচ্ছি প্রচুর হিন্দুদেরকেই বাদ দেওয়া হয়েছে, যদিও আমি এটা নিয়ে এখন কিছু বলবো না, আমাদের কর্মীরা বুথ লেভেলে সমীক্ষা চালাবে, তারপরে এই বিষয় নিয়ে আমি মন্তব্য করব। একইভাবে একটা দলে থেকে দুজন সুপ্রিমো দুটো ধর্ম সম্প্রদায়ের বার্তা দিচ্ছেন। বিজেপি এই একটা বিষয় নিয়েই অন্যরকম বক্তব্য রাখছে। তাদের বক্তব্য হলো, হ্যাঁ অনেক হিন্দুর নাম বাদ গিয়েছে, কিন্তু বেশিরভাগই অনুপ্রবেশকারী মুসলমানদের নাম বাদ গিয়েছে। হিন্দুদের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাদেরকে আবার নাগরিকত্ব দেয়া হবেই। যে হিন্দু নামগুলো বাদ গিয়েছে তার মধ্যে বিজেপির ভোটারও রয়েছে। খেলাটা হলো, হিন্দু যে অংশটা বাদ গিয়েছে সেটা পুরোটাই বিজেপির ভোটার তা তো নয়, তার মধ্যে বামফ্রন্টের ভোট আছে, কংগ্রেসের ভোট আছে, বিজেপির ভোট আছে, সবার ভোট আছে। কিন্তু অন্যদিকে ভাবুন তো, মুসলিম যে বড় অংশটা বাদ গেল সেটা কিন্তু পুরোটাই তৃণমূলের ভোট। অর্থাৎ বিজেপি এখন অন্যরকম ভাবে বিষয়টাকে দেখছে। তারা দেখছে মুসলিম ভোটটা তো পুরোটাই তৃণমূলের ভোট ব্যাংক, কিন্তু হিন্দু ভোট ব্যাংক তো আর শুধুমাত্র বিজেপির ভোট ব্যাংক নয়। তৃণমূল কংগ্রেস আর বিজেপি এসআইআর নিয়ে দুজনেই কিন্তু স্পেকুলেশনের রাজনীতি করছে। কে যে কতটা এগোতে পারলো, কার বাক্সে যে কত ভোট গেল, এটা কিন্তু বোঝা যাবে ভোটের রেজাল্টের পর। কিন্তু দুজনের স্পেকুলেশনের ফলে সাধারণ মানুষের কিন্তু জীবন ওষ্ঠাগত। অন্যদিকে এবার আসি পশ্চিমবঙ্গের মেরুকরণের রাজনীতির দিকে। তৃণমূল কংগ্রেস পুরোপুরি মুসলিম ভোটকে হাতে পাওয়ার জন্য এক ধরনের মেরুকরণ করেছিল। সেই মেরুকরণের সুযোগ নিয়ে বিজেপি ঢুকে ভয়ঙ্কর মেরুকরণের দিকে নিয়ে যায়। বামফ্রন্ট আবার মাঝখান থেকে মুসলিম ভোটে থাবা বসানোর জন্য আইএসএফকে সাথে নিয়ে নিয়েছিল, কিন্তু আগের ভোটে সেরকম কিছু দাগও তারা কাটতে পারেনি।
উল্টে বামফ্রন্টের মুসলিম ভোটটা পুরোটাই আইএসএফ পেয়ে গিয়েছে। সিপিএম যে এত পাত পেড়ে আইএসএফকে বসে খাওয়ানোর আয়োজন করছে, কোনোদিন দেখবেন পুরো পাতটাই না আইএসএফ নিয়ে বসে থাকে সিপিএম এর ভোঁ ভোঁ। অন্যদিকে বিজেপি মেরুকরণের রাজনীতির মাধ্যমে সম্পূর্ণ হিন্দু ভোটটাকে নিজেদের দিকে আনতে চেয়েছিল। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ভোটগুলিতেই মেরুকরণের রাজনীতি স্পষ্ট। বিজেপির ভোট বৃদ্ধি এবং মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যাওয়া সেটা আরো স্পষ্টভাবে বোঝা গিয়েছে। এবার তৃণমূল কংগ্রেস আরেক ধরনের মেরুকরণ শুরু করেছে, যে মেরুকরণের রাজনীতি এর আগে পশ্চিমবঙ্গে কোনোদিন হয়নি। সেটা হলো বাঙালি অস্মিতার রাজনীতি। ঠিক যেভাবে বালা সাহেব ঠাকরে মহারাষ্ট্র অস্মিতাকে নিয়ে কাজ করেছিলেন, কিন্তু সেখানে গল্পটা ছিল অন্য। সেখানে বালা সাহেব ঠাকরে কিন্তু একই সাথে হিন্দু হৃদয় সম্রাট হয়ে বসেছিলেন, কারণ মহারাষ্ট্রে হিন্দু জনসংখ্যার মানুষই বালা সাহেব ঠাকরের বেশিরভাগ সমর্থক ছিলেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুরু করেছেন বাঙালি অস্মিতার রাজনীতি। ভারতের অন্যান্য রাজ্যগুলো সম্পর্কে, বিশেষ করে হিন্দি ভাষাভাষী মানুষের সম্পর্কে চূড়ান্ত অবজ্ঞা, ঘৃণা। তারা আমাদের আক্রমণ করছে, আমাদের ভাষার উপর আক্রমণ চালাচ্ছে, তারা খুব হীন, আমাদের থেকে সাংস্কৃতিকভাবে পিছিয়ে, এরকম সমস্ত বার্তার প্রচার করা হয়েছে। এখন মেরুকরণের রাজনীতি যেটা বিজেপি করে থাকে হিন্দু মুসলিমে, সেই একই মেরুকরণের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে বাঙালি আর অবাঙালিতে। আর দেখলে আপনারা অবাক হবেন, দুজনের মেরুকরণের রাজনীতির প্রভাবই কিন্তু আমাদের সমাজের খুব ভালোভাবে পড়েছে। তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে জগন্নাথ মন্দির থেকে কাল ভৈরব মন্দির, বগলা মন্দির উদ্বোধন করতে হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায় পুজোর জাঁকজমক অনেক বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস হিন্দুদের কাছে আনবার জন্য। আবার অন্যদিকে তৃণমূলের মেরুকরণের প্রভাবে বিজেপি বেশ ভালোই বেকায়দায় পড়েছে। না হলে বিভিন্ন প্রার্থীদের আমরা দেখছি বাঙালি সাজবার জন্য ধুতি পরে হাতে মাছ নিয়ে প্রচার করছেন। যেহেতু তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে বলেছে যে বিজেপি এলে মাছ খেতে দেবে না, তাই স্মৃতি ইরানি তো বলেই দিয়েছেন যে ইলিশ মাছ আনুন, আমি কাঁটা বেছে খাইয়ে দিচ্ছি। অর্থাৎ বিজেপির মধ্যেও তৃণমূল কংগ্রেসের এই মেরুকরণের রাজনীতির বাইনারিটা ভাঙার একটা চেষ্টা আছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বলছে এটা আবার কি ধরনের মেরুকরণের রাজনীতি? ভারতে এতদিন ধরে বাঙালিরা রয়েছে, কোন জায়গায় তাদের উপর অত্যাচার হয়েছে বা কোনখানে তাদের সংখ্যায় কমে গিয়েছে? কিন্তু বাংলাদেশে সবাই তো বাঙালি ছিল, সেখানে আস্তে আস্তে হিন্দু জনসংখ্যা কমলো কেন? যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা পায়, সেখানে আস্তে আস্তে তারা হিন্দুদের অত্যাচার শুরু করে, তাড়িয়ে দিতে শুরু করে, যার উদাহরণ বাংলাদেশ। পশ্চিমবঙ্গেও সেরকমই আসবে। যখন মুসলমানরা সংখ্যায় কম থাকে, তখন তারা থাকে বাঙালি, সংখ্যায় বেশি হলেই তারা মুসলমান। বিজেপির এই ন্যারেটিভের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভকে কাটার একটা চেষ্টা রয়েছে। এটা দুঃখজনক হলেও আমাদের মেনে নিতেই হবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন এই মেরুকরণের রাজনীতি চলছে। এমনকি তথাকথিত প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বলে পরিচয় দেওয়া কিছু ফেসবুকের বিপ্লবীও আমরা বাঙালি, আমরা হিন্দুস্তানিদের সহ্য করতে পারি না, ওরা খোট্টা, এরকম সব বুলি দিতে শুরু করেছে। অন্যদিকে এদিকে আরেক শ্রেণী আমার হিন্দু বাঁচাও মঞ্চ তৈরি করে নেমে পড়েছেন। পশ্চিমবঙ্গে এই রাজনীতি আমরা এর আগে কোনো দিন দেখিনি। দুটো সাম্প্রদায়িক ন্যারেটিভ তৈরি করে অন্যান্য সাম্প্রদায়িক ন্যারেটিভ কাটার চেষ্টা চলছে। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, সাধারণ মানুষের জীবনে কিন্তু এই দুটো ন্যারেটিভ খুব বেশি প্রয়োজন পড়ে না। পশ্চিমবঙ্গে দুর্নীতি, কয়েক হাজার শিক্ষকের চাকরি চলে যাওয়া, দীর্ঘদিন চাকরি করার পর আবার তাদের পরীক্ষা দিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করবার অগ্নি পরীক্ষায় দাঁড়ানো, কয়েক হাজার প্রাইমারি টিচার লেভেলের চাকরির দুর্নীতি, দীর্ঘদিন কেস চলা, বহু শিক্ষকের অনশনে বসে থাকা, রাজ্যে শিল্প নেই, চপ ভাজার নিদান, ধর্ষণ, আরজি করে ধর্ষণ ও খুনের কেস, শাসক দলের ভোট বিজয়ের বোমার আঘাতে তামান্না নামক ছোট্ট শিশুর মৃত্যু। এই এত ধরনের ইস্যু নিয়ে আমরা সারা বছর উত্তাল থাকলাম। আমরা অভয়ার বিচার চাইলাম, জাস্টিস ফর আরজি কর উত্তাল করে তুলকালাম, রাজপথ করলাম। কিন্তু প্রতি বছরই তৃণমূলের ভোটের আগে এই সমস্ত কিছু কিন্তু স্তিমিত হয়ে যায় এবং অন্য এক ধরনের রাজনৈতিক কথাবার্তা সামনে চলে আসে। আগের বার যেমন হয়েছিল নো ভোট টু বিজেপি, এক শ্রেণীর প্রগতিশীল যারা সারা বছর ধরে তৃণমূলের বিরোধিতা করেন, এই সময় তারা ভীষণভাবে বাঙালি হয়ে যান এবং মাছ খাওয়ার অধিকার, ভাষার অধিকার, এই বিষয়গুলো নিয়ে সজাগ হয়ে থাকেন। তারা বলেন বাংলায় অন্য কোনো প্রভিন্সের লোক ঢুকতে দেওয়া যাবে না, এই ধরনের স্লোগান দিতে থাকেন যেন বাংলা ভারতের থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। অন্যদিকে আবার একইভাবে বিজেপির ট্যাকটিক্সটাও কিন্তু আপনি দেখুন, প্রতি বছর ভোটের আগে এত ধরনের ইস্যু থাকলেও তারা কেবলমাত্র বাইনারি পলিটিক্স, হিন্দু মুসলমান ছাড়া আর কিছু বোঝেন না। পশ্চিমবঙ্গে এবারেও হাওয়াটা সেরকমই, তবে আগের বারের তুলনায় এবার কিন্তু একটু স্তিমিত। আগের বার যেভাবে বিজেপি প্রায় চলেই এসেছে এবং তাকে আটকানো হবে বলে দলহীন এক শ্রেণীর ফেসবুকীয় বামপন্থীরা বাঙালির নিজের অস্তিত্ব রক্ষা করো, বাঙালি নন বেঙ্গলিদের দলকে রুখে দাও, এসব স্লোগান দিয়েছিলেন,
এবার কিন্তু সেটা আর হচ্ছে না। এবার বাঙালি নন, বেঙ্গলি এই বাইনারি তৈরি করা হলেও মানুষ কিন্তু অনেকটাই চুপচাপ। যদিও আগেই আমরা বলে দিয়েছি যে বিজেপি সেই বাইনারি কাটানোর জন্য যথেষ্ট চেষ্টা করে চলেছে, ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেস নিজেদের হিন্দু প্রীতি দেখানোর জন্য যথেষ্ট চেষ্টা করে চলছে। এখন কোনো বাইনারি মানুষের মন ছোঁয়া নাকি মানুষ এই রাজনৈতিক দলগুলোর বাইনারির গল্প কাটিয়ে নিজেদেরকে উন্নয়ন, খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিদিনের নাগরিক জীবনের নিরাপত্তাকে বেশি মূল্য দেয়, সেটার জবাব তো আমরা পেয়ে যাব ভোটের রেজাল্টেই। দুটো রাজনৈতিক দলের প্রচার কৌশল বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন কিছু ইস্যুকে দুটো দল সমানভাবে ব্যবহার করছেন নিজেদের মতন পার্সপেক্টিভ থেকে। আসুন দেখে নিই সেই সব ইস্যুগুলি ঠিক কি কি। এই ভোটে যে বিষয়গুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে সেগুলো হচ্ছে ভোটার তালিকা এবং নাগরিকত্ব বিতর্ক। এসআইআর, অনেকের নাম বাদ পড়া নিয়ে উত্তেজনা এখনো চরমে। কে ভোট দেবে কে দেবে না এটাই বড় প্রশ্ন। 2 নম্বর, বাঙালি পরিচয় বনাম বহিরাগত রাজনীতি। টিএমসি আবারও বাংলার গর্ব, বাংলার অধিকার ইস্যুটা সামনে এনে মাঠে নামতে পারে। 3 নম্বর, অনুপ্রবেশ এবং সীমান্ত রাজনীতি। বিজেপি সীমান্ত নিরাপত্তা আর অবৈধ অনুপ্রবেশের বিষয়টা বড় ইস্যু হিসেবে তুলে ধরেছে। 4 নম্বর, মতুয়া ভোট ব্যাংক। দক্ষিণবঙ্গের বহু আসনে মতুয়া মহাসংঘ ভোট বড় ফ্যাক্টর হতে পারে। 5 নম্বর, দুর্নীতি ও চাকরি কেলেঙ্কারি। শিক্ষক নিয়োগ এবং দুর্নীতির অভিযোগ বিরোধীদের বড় অস্ত্র হয়ে উঠেছে। 6 নম্বর, নারী নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা। শহরাঞ্চলে এই বিষয় নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ কিন্তু বাড়ছে। 7 নম্বর, কর্মসংস্থান ও শিল্প। যুবকদের এখন একটাই প্রশ্ন, চাকরি কোথায়, শিল্প কোথায়। 8 নম্বর, জনকল্যাণ প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার, ছাত্রছাত্রী সাহায্য, কৃষক প্রকল্প, এসব টিএমসির বড় শক্তি হয়ে থাকতে পারে। শেষ কথা হচ্ছে, এই ভোটে শুধু দল নয়, আবেগ বনাম উন্নয়ন, সুবিধা বনাম ক্ষোভ, বাংলা পরিচয় বনাম জাতীয় রাজনীতি, সবকিছুর লড়াই হবে। তাই 2026-এর ফল নির্ভর করবে মানুষের শেষ মুহূর্তে কোন ইস্যুকে বেশি গুরুত্ব দেয় তার উপরও। আর আরেকটা বিষয় ভীষণভাবে দরকার বা গুরুত্বপূর্ণ, ভোট ঠিক কারা করাতে পারবে এবার ইলেকশনে। যারা ভোট ঠিকঠাক করাতে পারবে তারাই এবার ইলেকশন জিতবে। সেই কারণে হয়তো 2 দিনের ভোট এবং এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসেছে বিজেপি নাকি ইলেকশন কমিশন। যাই হোক, সেই বিতর্কে যাচ্ছি না। তবে ভোট করানোর ক্ষেত্রে তৃণমূলকে আটকানোর সব রকম চেষ্টা করবে এবার বিজেপি। সিপিএম আদৌ কোনো ফ্যাক্টর হবে নাকি ভোট কাটুয়ার দল হিসাবে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে দেবে? বিজেপি কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে নাড়িয়ে দিতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছিলেন বেহাল তবিয়তে ঠিক সেরকমই থাকবেন? এই প্রত্যেকটি ফ্যাক্টর এবারের নির্বাচনে ভীষণভাবে ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আপনি মনে করেন কিনা প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। আর এই চ্যানেলের নানা ভিডিও যদি আপনি হোয়াটসঅ্যাপে পেতে চান, ডেসক্রিপশনে চলে যান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক জয়েন করে নিন। যখনই ভিডিও দেবো আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। এখানে শেষ করছি। জয় হিন্দ।